তো প্রথমে আমি আসছি আমাদের 10,323 টিচারদের। এক সপ্তাহ ধরে আপনাদের এজিটেশন চলছে এবং এক সপ্তাহ ধরে এখন অবধি গভর্নমেন্ট থেকে কেউ আসেনি। তো আপনাদের প্রত্যেকদিন ছবি দেখে আমার খুবই কষ্ট লাগছে। আমি দেখছি যেমন কি ছোট বাচ্চারা, তারপর আপনারা কিভাবে শীতে এই কনকনে ঠান্ডাতে ঘুমোচ্ছেন। তো এটা দেখে খুবই খারাপ লাগছে যে কতটুকু বর্বর মানসিকতা হলে পরে যে কোনো সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছে না গভর্নমেন্ট থেকে। অথচ এরাই কিন্তু কদিন আগে প্রতিশ্রুতি দিয়েছে, যেমন বিপ্লব দেব দিয়েছে অক্টোবর 3-তে, যে 2 মাসের ভিতরে প্রবলেম সলভ করবে। 10,323 কি করে চাকরি পেয়েছে, কোর্ট কি করেছে, এটা এখন মুখ্য বিষয় না। বিষয় হচ্ছে ভিশন ডকুমেন্টে যেটা লেখা আছে যে 10,323কে ওদের রেগুলারাইজেশন বা ওদেরকে কনসিডারেশন করে হবে। এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এদের মধ্যে 75 জনের উপরে অলরেডি ওনারা আর পৃথিবীতে নেই, মারা গেছেন এইরকম মানে নিষ্ঠুর অবস্থায় পড়ে। তো এই জন্য আমি স্টেট গভর্নমেন্টকে বলবো বা বিপ্লব দেব বা ওনার ডান হাত রতনলাল, যে আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন এটা আপনারা পালন করুন। ভারতীয় জনতা পার্টি প্রদেশ সরকার আসার সঙ্গে সঙ্গে এই 10,323 যারা চাকরি আছে, যারা আজকে তাদের সর্বস্ব শেষ করেছেন মানিকবাবুর নেতৃত্বে এই কমিউনিস্ট বাম সরকার, তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেনে, আমি বারবার সেটা বলছি, সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করব আমরা। তারা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের রেগুলারাইজ করবে, প্রবলেম সলভ করবে, ওদেরকে ঘেরাও করুন, কালো পতাকা দেখান, প্রত্যেক দিন ওদের আগরতলাতে এমন অবস্থা বানান যাতে ওরা মিথ্যা কথা বলা যাতে বন্ধ করে। কারণ এই জুমলাগিরিতে চারিদিকে সব ধ্বংস করে দিচ্ছে। খালি মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া এদের কাছে কিছু নেই এখন। মানে বাটপারও বলাটাও বাটপারের অপমান হয়ে যাবে। এরা এরকম হার বাটপার হয়ে গেছে। রতনলাল বলুন, বিপ্লব দেব বলুন, এদের অবস্থাটা বললাম। তো আপনারা যারা আজকে দেখেছেন মিডিয়াতে যে বিপ্লব দেব যে গেছেন পানিসাগরে, দেখেছেন ওখানে কয়েকজন মহিলা কি করে বিপ্লব দেবকে দৌড়ানি দিয়েছে যখন নাকি মারা যে গেছেন। শ্রীকান্ত দাসের ফ্যামিলির সাথে গেছেন, ওখান থেকে যখন বেরিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিও, যে কয়েকজন মহিলা কি করে বিপ্লব দেবকে গালি দিয়ে তাড়াচ্ছেন আর বিপ্লব দেব দৌড়াচ্ছেন, চারিদিকে সিকিউরিটি, তারপর কিছু ব্যারিকেড। তো এটা হচ্ছে মানে বড় মুভির একটা ট্রেইলার মাত্র। এবং এই যে মুখ্যমন্ত্রী যে কতটা মানে মানে কি বলবো, কতটা যে মানুষ যে ঘৃণা করছে এবং কতটা যে জনপ্রিয়তা হারিয়েছে, আজকে হলো এটার একটা প্রতিফলন পানিসাগরে। আপনারা যারা দেখেননি পানিসাগরের ভিডিওটা দেখুন। আজকে বিপ্লব দেব ওখানে গেছে, বাড়ি থেকে বেরোচ্ছে শ্রীকান্ত দাসের, এবং আপনারা দেখবেন প্রচুর মানুষ ঘিরে ধরে বিভিন্ন কথা বলছে, ওদের অভিযোগ জানাতে চাইছে। কিছু মহিলারা বলছে, কারণ এই যে শ্রীকান্ত দাসের মৃত্যুর কারণও কিন্তু বিপ্লব দেব। কারণ এই ল অ্যান্ড অর্ডার ঠিক করে রাখলে, এই ইস্যুগুলো আগে থেকে সমাধান করলে এইভাবে ফায়ারিং করতে হয় না, এইভাবে দুটো প্রাণ যায় না। তো যাই হোক, আজকে আপনারা দেখে নেবেন ভিডিও যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কিভাবে কয়েকজন সাধারণ গ্রামের মহিলা কিভাবে দৌড়াচ্ছেন এবং উনি সিকিউরিটি নিয়ে কিভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে। আপনারা দেখে নিন। এবার আমি যেটাতে আসছি, আপনারা সবাই জানেন যে আমাদের মূর্খমন্ত্রী সেক্রেটারিয়েটে মূর্খমন্ত্রীর কি বলে চেয়ারে বসে অ্যানাউন্স করেছে যে 13 তারিখ আজকে সানডেতে আস্তাবল ময়দানে যারা আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় ওখানে আসতে। আগামী রবিবার 13 তারিখ আস্তাবল ময়দানে নিচে যাও। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে নিবেদন করব, আপনারা এসে বলুন কি করব। আমি চলে যাব না থাকবো, জনতার কাছে আমি প্রশ্ন। 37 লক্ষ ত্রিপুরাবাসীর কাছে আমার নিবেদন, আসুন আগামী 13 তারিখ 2টায় আমি আস্তাবল ময়দানে যাব। আপনারা এসে বলুন আমাকে যে আমাকে কি চলে যেতে হবে। আপনারা যে রায় দেবেন সেটা মেনে নেব। আপনারা বলুন তো, যেই মূর্খ নাকি মুখ্যমন্ত্রী আর একটা বিজেপি পার্টির প্রেসিডেন্ট বা বিজেপি পার্টির নেতার ভিতরে পার্থক্য না বোঝে, ও কি করে চালাবে স্টেট, কি করে চালাবে?
ও তো একটা মুখ্যমন্ত্রী পদের তো যোগ্যতা তো নেই, এবং মুখ্যমন্ত্রী পদের একটা কলঙ্ক। এই যে সেক্রেটারিয়েটে বসে, সেক্রেটারিয়েট হচ্ছে একটা চিফ মিনিস্টারের একটা জায়গা। চিফ মিনিস্টার খালি একটা পার্টির না, সারা স্টেটের একজন হয় চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার হওয়ার পরে চিফ মিনিস্টারের অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকে, এবং চিফ মিনিস্টার কখনো সেক্রেটারিয়েটে নিজের কনস্টিটিউশনাল অফিসিয়াল চেয়ারে বসে কখনো এইভাবে রাজনৈতিকভাবে এইভাবে লেকচার দিতে পারে না, বা এইভাবে চ্যালেঞ্জ করতে পারে না। আর আপনারা তো সবাই দেখেছেন ত্রিপুরাতে কি হচ্ছে তামাশা, যে 13 তারিখ আজকে সানডেতে আস্তাবল ময়দানের বিপ্লব দেবের, যে বিপ্লব দেবকে কজন মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়, সেই প্রোগ্রামটা বিজেপি হাইকমান্ড ফোন করে ধমক দিয়ে জেপি নাড্ডা সরকার ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল কেন করেছে? কারণ আজকে যদি প্রোগ্রাম হতো, বিপ্লব দেব এত কালো পতাকা দেখতো আর এত গালিগালাজ খেত যে বুঝে যেত যে বিপ্লব দেবের জনপ্রিয়তা কতটুকু তলানিতে এসে মানে ঠেকেছে তলানিতে। তো ব্যাপারটা কি, এরকম আনপপুলার চিফ মিনিস্টার ত্রিপুরা রাজ্যে কেউ দেখেনি আগে। এবং যারা বিজেপি থেকেও আমার কথা শুনছেন, পার্টি টার্টি ভুলে যান, মানুষ হিসাবে ভাবুন যে আপনাদের জন্য বিপ্লব দেব কি করেছে গত প্রায় 3.25 বছর, 3 বছর প্রায় হতে চললো। কি করেছে আপনাদের জন্য বিপ্লব দেব? কিছু করেছে? বিজেপির ছেলে মেয়েদের চাকরি দিয়েছে? সিপিএম কংগ্রেস ফ্যামিলি তো বাদই দিলাম, বিজেপিরও কেউ চাকরি বাকরি কিছুই নেই, চারিদিকে হাহাকার চলছে। তো এই হচ্ছে মানে চূড়ান্ত চূড়ান্ত মানে কি বলবো, আমাদের ত্রিপুরার অভিশাপ বলা যেতে পারে, যে বিপ্লব দেবের সময়টা মুখ্যমন্ত্রীর পদে, এটা হচ্ছে ত্রিপুরার জন্য একটা অভিশাপ। এখানে বৃদ্ধ বিদ্যারা নিজের সোশ্যাল পেনশন হারিয়েছেন, আবার ফিরিয়ে দিয়েছে কদিন পরে, কিন্তু ফিরিয়ে দিয়ে অনেকগুলো কন্ডিশন দিয়েছে। নতুন ছেলেমেয়েরা কোনো জায়গাতে চাকরি পাচ্ছেন না, কোনো চাকরি নেই, গভর্নমেন্ট চাকরি টোটালি স্টপ। তারপর হচ্ছে গিয়ে গভর্নমেন্ট চাকরি স্টপের সাথে সাথে যারা আছে কন্ট্রাকচুয়াল সবাইকে বার করা হয়েছে। ত্রিপুরাতে কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছেই না। অথচ নিজে গিয়ে আমি আপনাদের ফিগারটা বলছি, কোথায় গিয়ে কি বলছে, যে একটা প্রোগ্রামে গিয়ে বলল যে 23,000 চাকরি নাকি দেওয়া হয়েছে। বিপ্লব দেব বলল যে 23,000 একটা গভর্নমেন্ট জব দেওয়া হয়েছে, তার ভিতরে 14,798 হচ্ছে রেগুলার জবস। রেগুলার চাকরি হয়েছে, রেগুলার চাকরি 14,798 জনের। 14,798 জনের রেগুলার চাকরি হয়েছে। তার জন্য না আমার পার্টি না সরকার ঢেন্ডুরা পিটেছে কোথাও। দায়ী হারনেস, যে সরকারি কর্মচারী মৃত্যুর পর তার পরিবারের লোক চাকরি পায় 767 জন, আউটসোর্সিং এর মাধ্যমে 4,587 জন, কন্ট্রাকচুয়াল 2,849 জন, টোটাল 23,001 জনের চাকরি হয়েছে। 23,001 জনের, 23,001 জন। তারপরে আবার দুদিন পরে সেই মুখ্যমন্ত্রী বলছে যে 96,385 চাকরি দেওয়া হয়েছে ত্রিপুরাতে। বলল এই পর্যন্ত রেগুলার, ডাইনামিক, আউটসোর্সিং, কন্ট্রাকচুয়াল ও বিভিন্ন স্কিমের মাধ্যমে এই পর্যন্ত 96,385 জনকে রোজগার দিয়েছে। আবার এই মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছে যে কয়েক লক্ষ চাকরি নাকি বেসরকারি ইয়েতে জোগাড় করা মানে জেনারেট করা হয়েছে। তো এখন আপনারা সবাই দেখছেন টিভিতে, এটা আমার বলতে হবে না যে বিজেপিরই বিধায়করা একজনের পর একজন টেলিভিশনে এসে ইন্টারভিউ দিয়ে বলছেন যে এরকম চাকরি তো কেউ তো শোনেনি, মানে পুরোটা মিথ্যা কথা। তো একটা মুখ্যমন্ত্রী যদি নিজের চেয়ারে বসে দিনের পর দিন মানে মিথ্যা কথা বলে যায়, যেটা নাকি ওনার নিজের পার্টির এমএলএরাও মানে রিফিউট করছে, ডিনাই করছে, তাহলে এই মুখ্যমন্ত্রীর কি যোগ্যতা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার? সে যদি কোনো কাজই না করতে পারে, দিনের পর দিন মিথ্যা কথা বলে, চাকরি একটাও হয়নি, অথচ বলছে নাকি একদিন বলছে 96,000 চাকরি হয়েছে, একদিন বলছে 23,000 চাকরি হয়েছে, বিভিন্ন রকমের চাকরির প্রতিশ্রুতি চলছে। তার সাথে যোগ দিয়েছে
মানে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মোদী যোগ দিয়েছে যে মুখ খুললেই মিথ্যা কথা বেরোয়, সবাই আপনারা ওনাকে কার্টুন হিসেবে জানেন বা দেখেন। ও বলছে চাকরি দেওয়া হবে, এডিসি ইলেকশন আসছে, তো এখন এডিসি ইলেকশনের আগে আবার চাকরি। তা আমার কথা হলো, এত মিথ্যা কথা মানে একটা মুখ্যমন্ত্রীর পদে থেকে একটা মানুষ কি করে বলতে পারে, যেটা নিজের দলের বিধায়ক অব্দি বলছে যে মিথ্যা কথা। হ্যাঁ, 23,000 চাকরি দিয়েছে বললো একদিন, তারপরে বলছে 96,000 চাকরি দিল। কোথায় লিস্ট, কোথায়, কে পেয়েছে চাকরি? তো এই যে বিপ্লব দেব যে বাটপারির মতো যে আচরণ করছে দিনের পর দিন, এটার কারণ হলো ওর ব্যাকগ্রাউন্ডটাই বাটপার। ও দিল্লিতে বাটপার ছিল, এখানেও ঠিক বাটপারিটাই করছে। মুখ্যমন্ত্রীর পদে বসে যে মিথ্যা কথা বলে এসে বিভিন্ন রকমের জুমলা প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসেছে, কিন্তু অভ্যাস কোথায় যাবে? অ্যাডমিনিস্ট্রেশন তো চালাতে পারে না, চারিদিকে সব ভঙ্গুদশা, মানুষ মরছে চারিদিকে, অথচ এদিকে মিথ্যা কথা চলছে।